সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সৌরভ পালকে আরজিকরের সঙ্গে কি তার সম্পর্ক? দিন যত গড়াচ্ছে রহস্যের জট যেন একটু একটু করে খুঁজছে। সেই সাথে উঠে আসছে ভিন্ন রকমের তথ্য। শুধু তথ্যই না, উঠে এসেছে বিশেষ বিশেষ নাম। আর এবারে উঠে এলো আরো এক বড় রাঘব বোয়ালের নাম তার সৌরভ পাল। কে এই সৌরভ পাল? কিসের এত দাপুট তার? কে তার মাথায় হাত বোলাচ্ছে? এখানেও রহস্যের গন্ধ। অত্যন্ত মেধাবী ছাত্র সৌরভ পাল মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছে। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য আসেন আরজিকর মেডিকেল কলেজে। এখানে রেডিওথেরাপির ওপর MD ডিগ্রি অর্জনের জন্য আসা। কিন্তু এতদূর সমস্ত কিছু ঠিক ছিল, তবে আরজিকরে এসে তার ভুল বদল। আরজিকরের অন্যতম দাদা হয়ে ওঠেন তিনি। এমনকি স্বনামধন্য সন্দীপ ঘোষের সঙ্গেও তার বিশেষ ঘনিষ্ঠতা। জানা যায় আরজিকর কাণ্ডে যে 51 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার অন্যতম মুখ হচ্ছে এই সৌরভ পাল। শুধুই কি তাই, এই সৌরভ পালের সঙ্গে সন্দীপ ঘোষের বিশেষ ওঠা বসা। উনি মেদিনীপুর মেডিকেল কলেজের MBBS এর পাস আউট। তারপরে উনি হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিষয়ে MD করতে আসেন। MD করার সময় উনি হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষের বিভিন্ন কারণে খুব প্রিয় হয়ে ওঠেন। এতটা এবং এই ঘনিষ্ঠতা কখন হয় আপনার নিশ্চয়ই মনে পড়ছে, সন্দীপ ঘোষের এগেনস্টে এর আগেও বহুবার ছাত্ররা আন্দোলন করেছিলেন। একটা বিশেষ আন্দোলন হয়েছিল যেখানে উনি দৌড়ে পালাচ্ছিলেন, ছাত্ররা ওনার পেছন পেছন পালাচ্ছিল। সেই আন্দোলনে যখন পুরো কলেজ ওনার বিরুদ্ধে, ডক্টর সৌরভ পাল কিন্তু নয় ধ্বজা ধরেছিলেন। এবং সেই সময়টা যেহেতু পরবর্তীকালে এই আন্দোলনটা কোর্ট অর্ডারে উঠে যায়, উনি তারপরে সন্দীপ ঘোষের বিশেষভাবে ঘনিষ্ঠ হন। এবং আজকে আপনারা জানেন একটা নাম বারবার উঠে আসছে, যিনি এই নর্থ বেঙ্গল লবির হোতা, যিনি একদম আমাদের রাজ্যের টপ জায়গায় যিনি আছেন, তার অস্থি চিকিৎসক। নামটা বুঝতেই পারছেন কার নাম বলতে চাই, যার দাসত্ব ঘোষানোর কথা হচ্ছে। সেই ব্যক্তির সঙ্গে ডক্টর সৌরভ পালের বাবার নাকি বিশেষ বন্ধুত্ব। এমনকি একজন জুনিয়র ডাক্তার হয়ে তার উত্থান ছিল দেখার মতো। বড় বাড়ি, বড় গাড়ি কিনা নেই, একদম বিলাসবহুল জীবন যাপন করে। তবে এই সূত্রে উঠে এসেছে আরো বিরাট তথ্য। সৌরভ পাল কোনো জুনিয়র ডাক্তার নন, তিনি নাকি একজন সিনিয়র রেসিডেন্ট। প্রশ্ন, একজন জুনিয়র ডাক্তার থেকে কিভাবে এত বড় পদ পেয়ে গেলেন? শুধু তাই নয়, জানা গিয়েছে একজন সিনিয়র রেসিডেন্টের মাইনে বড়জোর 70,000। আর যদি তিনি সত্যি একজন সিনিয়র রেসিডেন্ট হয়ে থাকেন এবং তার মাইনে যদি 70,000 হয়ে থাকে, তাহলে কিভাবে সম্ভব এত বিলাসিতা? দেখুন, সেটা তো সত্যি একটা প্রশ্নের কারণ উনি জুনিয়র ডাক্তার না, তো কারেক্ট করে দিই, স্যার সিনিয়র রেসিডেন্ট। যত জানি সিনিয়র রেসিডেন্টের মাইনে মনে হয় 70,000-এর কাছাকাছি থাকে। এবং সিনিয়র রেসিডেন্ট পোস্টটা কিন্তু নন প্র্যাকটিসিং, বিকজ দে আর রেসিডেন্সিয়াল, দে হ্যাভ টু স্টে 24 আওয়ার্স উইদিন দ্য ক্যাম্পাস। মানে ওরা কিন্তু বাইরে প্র্যাকটিস করতে পারে না। সেটা শুধু অনৈতিক নয়, ইল্লিগাল। তাহলে তাদের এসআরশিপ টার্মিনেট হবে। তাহলে ধরেই রাখছি তিনি সেই ইল্লিগাল কাজ হয় করে প্র্যাকটিস করে টাকা রোজগার করেছেন, বা সেটা তো মনে হয় করার মতো ওনার জায়গা ছিল না, সদ্য পাস করেছিলেন। তাহলে 70,000-এ তো এই বিলাসিতা আসে না মাসে মাসে। তাহলে আপনিও বুঝে নিন, যেখান থেকে সন্দীপ ভিলা এসছে, সেখান থেকে সৌরভ ঘোষের এই বিলাসবহুল লাইফস্টাইল এসছে ওনার দোসর হিসেবে। যদি সন্দীপ ঘোষ 100 একরের উপর সন্দীপ ভিলা বানাতে পারে, যেটা মিডিয়াতেই আমরা দেখছি, 2 একরের উপর বানানো, এবং তার পাশে নাকি 100 একর জমি নাকি প্রায় নেওয়া ছিল অলিখিত ভাবে, তাহলে তার চালা হিসেবে একটা অ্যাভেঞ্জার তো সে চড়তেই পারে। তাহলে কি এর পেছনে কোনো অবৈধ কাজ রয়েছে? থ্রেড কালচারের সঙ্গে তিনি কতটা জড়িত, এ বিষয়ে বেরিয়ে এলো বিরাট তথ্য। কিছু ছাত্ররা, তার মধ্যে একজন ছিলেন ডক্টর জুনিত সিনহা, ডক্টর সুজান ঘোষ, এরা সবাই ছিলেন। এরা কিন্তু প্রতিবাদ করেছিলেন। যখন ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়, যিনি আজ আবার আরজিকরের প্রিন্সিপালে ফিরে এসেছেন, যখন ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দিচ্ছিলেন না সেই সময়, তখন এই ছাত্ররা কিন্তু বলেছিলেন, আমরা গভর্নমেন্ট অর্ডার মানতে চাই, CM এর অর্ডার মানতে চাই। আমরা চাই উনি হচ্ছে ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়, যেহেতু উনি সরকারি অর্ডারে এসেছেন, উনি যেন কাজটা করেন। উনি আমাদের সম্মানীয় অধ্যাপক, প্রিন্সিপাল। সেই দোষে যখন ডক্টর সন্দীপ ঘোষ ফিরে আসেন, ডক্টর সৌরভ পাল এই ছেলেগুলিকে মার্ক করে পরীক্ষার আগের দিন বিশেষভাবে ওদেরকে ফোন করে বলে, তোরা তো এমনি পরীক্ষা দিচ্ছিস, কারণ তোরা ফেল করবি। এবং সত্যি এই 14 জন ছাত্রকে ধরে ধরে ফেল করানো হয়, যার অভিযোগ কিন্তু ওরা আগে থেকেই, সবচেয়ে ছাত্রগুলো এতই আতঙ্কে ছিল, ফেল করার আগেই, পরীক্ষা দেওয়ার আগেই ওরা NMC কে কিন্তু এই কমপ্লেন করে রাখে। আমাদের কাছে থ্রেট আসছে, যেহেতু আমরা এই প্রিন্সিপাল, তখন নতুন প্রিন্সিপালের পক্ষে দাঁড়িয়েছিলাম এবং সন্দীপ ঘোষের বিরোধিতা করেছিলাম, আমাদের পরীক্ষায় হয়তো ফেল করানো হতে পারে। এবং আশ্চর্যজনকভাবে সত্যি তাদের ফেল করানো হয়। তাই ফেল করানোর সিন্ডিকেট, এই থ্রেট সিন্ডিকেটে আরজিকরে অবশ্যই ডক্টর সৌরভ পাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। এবং আরো অবাক করা কাণ্ড, আপনারা খবর নিলে জানবেন, আমাদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল আর পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল, ওইটি রিসেন্ট, ওই ফার্মাসি কাউন্সিলে যিনি আমাদের হচ্ছে চেয়ারম্যান ছিলেন, তিনি রিসেন্ট মারা গেছেন। তিনি একটি ফার্মাসি কলেজের হচ্ছে প্রিন্সিপাল ছিলেন উলুবেড়িয়ায়।
বা ডিরেক্টর ছিলেন উলুবেরিয়ায়, ভদ্রলোকের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি মারা যাওয়ার পর অত সিনিয়র একটা পোস্টে ডক্টর সৌরভ পালকে আবার নমিনেট করা হয় অ্যাজ ফার্মাসি কাউন্সিল প্রেসিডেন্ট। এবং তখন ফার্মাসি কাউন্সিল বর্তমানে যেটা আছে সেটাকে ভেঙে দিয়ে নতুন কিছু মেম্বারদের ঢোকানো, ব্যাপক আর্থিক দুর্নীতি তার পেছনে ছিল, এই অভিযোগও ওঠে। এবং আজ কিন্তু সেই ফার্মাসি কাউন্সিলের সদস্যরা যাদেরকে এই অন্যায়ভাবে সরানোর একটা প্রচেষ্টা চলছিল, তারা কিন্তু ডক্টর সৌরভ পালকে সরাতে হবে এই মর্মে একটা হচ্ছে ওপেন চিঠি স্বাস্থ্য ভবনে প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়েছেন। এবং আমরা সবচেয়ে অবাক হই, বিশেষ পরবর্তী যেমন বললাম ডক্টর সন্দীপ ঘোষের উনি ঘনিষ্ঠ হয়ে ওঠেন, সেই থেকে নর্থ বেঙ্গল লবির সঙ্গে ওনার ঘনিষ্ঠতা, এই বিশেষ যে বললাম পারিবারিক সম্পর্ক সেটা ছিলই। এবং এই পারিবারিক সম্পর্ক ভাঙেই আমাদের যতদূর ধারণা এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যার সামনে আজকে আমরা আছি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের নিয়মে হচ্ছে 7 জন মেডিকেল এডুকেশন থেকে এবং 7 জন জেনারেল ডাক্তারদের থেকে ইলেক্টেড হয়, মানে 7-7-14, এবং 3 জন গভর্নমেন্টের দ্বারা নমিনেটেড হয়। এই 3 জন ডাক্তার হয় খুব প্রাজ্ঞবিজ্ঞ সিনিয়র ডাক্তার হন বা অনেক দিনের ডাক্তারি সংগঠন করা লোক হন। খুব অবাক হয়েছিলাম আমরা সকলে যখন দেখেছিলাম এই 2022 সালের নভেম্বর মাসে নতুন ইলেকশন হওয়ার পরে স্টেট গভর্নমেন্ট নমিনি হিসেবে ডক্টর সৌরভ পালের নাম মুখ্যমন্ত্রী সাজেস্ট করেন। শুধু কেন সন্দীপ ঘোষ, ভাই আরেকটা তথ্য দিলাম, একজন কোন বিশেষ অস্থি, আর সন্দীপ ঘোষও অস্থি চিকিৎসক, আর একজন কোন অস্থি চিকিৎসক যার দাসত্ব বোঝানোর কথা বারবার বলা হয়, তার হচ্ছে তিনি তার বাবা বিশেষ বন্ধু হন, সেইটা যতদূর আমরা জানি ক্ষমতার অন্যতম বড় উৎস। এবং আমরা সবচেয়ে যেটা অবাক হই যে ইন্ডিপেন্ডেন্স ডে অর্ডার নিয়ে খুব কনফিউশন বেরোচ্ছে যে ওটা কি অ্যালিবাই দাঁড় করানোর জন্য, এবং অ্যালিবাইটা কি প্রসপেক্টিভলি না রেট্রোস্পেক্টিভলি, যে এনারা কি ওই ক্রাইমটা ঘটার সময় ওখানে প্রেজেন্ট ছিলেন নাকি পরবর্তীতে গেছিলেন বলে, সেটাও একটা প্রশ্ন যাচ্ছে। সেইখানে যে 3 জনের নাম উঠে আসে ওই ব্যাকডেটেড ডুবিয়াস অর্ডারে, সেই ডিএমই আর ডিএইচএস এর সাইন করা যারা আজ অপসারিত হয়েছেন, সেই 3 জনের মধ্যেও একটা নাম কিন্তু ডক্টর সৌরভ পালের ছিল। বিরুদ্ধে তো একটা অ্যাকশন নেওয়া হয়েছে, সৌরভ পালের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন প্রতিবাদ তো এই নিয়ে অবশ্যই চলছে, বিভিন্ন স্টেট সিন্ডিকেটে ওর নামও উঠে এসছে। এবার কেন সরকার নিচ্ছে না, এই যে বললাম একটা পারিবারিক সম্পর্ক, সাংগঠনিক সম্পর্ক হচ্ছে এই পারিবারিক সম্পর্ক বেশি গুরুত্ব পায়, ব্লাড রানস থিকার দেন ওয়াটার, সেটা কারণ মানে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কালচার। আমি এতদিন বলতে পারিনি, নিজে আমি প্রচুর হ্যারাস করেছি। আজকে আমি বলছি আমি চাই ওর এগেনস্টে কিছু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। আমি জানি না এরপরে হয়তো আমি ডিপার্টমেন্টে ফেরার পর আমাকে হয়তো প্রচুর হ্যারাস করা হবে, কিন্তু আমি মানে বললাম, এটা মানে বলতে বাধ্য হলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিং এ রিয়া গিরি, গ্রাফিক্সের শুভঙ্কর সরকার, ফুটেজ সংগ্রহ করেছে পুষ্পেন্দু দে। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।